হ্যালো। হ্যালো। ইয়েস স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যায়? জি স্যার, এখন শুনছি। আচ্ছা, তোমরা গত শনিবার বলছিলে না থাকবা? জি স্যার। কি হলো গত শনিবারে? স্যার, আমি তো আপনাকে মেসেজ দিছিলাম যে অ্যাকচুয়ালি এই যে শিডিউলটা দেওয়া সেখানেই হবে নাকি আপনি নতুন কোনো আইডি দিবেন স্যার, সেটা স্যার রিপ্লাই না পেয়ে স্যার আমি আর কনফার্ম করিনি স্যার। রিপ্লাই পাও নাই? কেন রিপ্লাই তো আমি স্যার দিছি। আমি আপনাকে মেসেজ দিছিলাম। হ্যাঁ, মেসেজ তো আমিও মেসেজ তো দিছি। আচ্ছা, পাও নাই না? কিন্তু ওই সময়টা একটু ঢুকতে পারতে না? স্যার ওইটা চেক করা হয় নাই স্যার পরে, কারণ স্যার আমি ভাবছিলাম স্যার আপনি মেবি নিউ আইডি একটা দিবেন, তো স্যার এটা কিন্তু কনফিউশন। আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের এই সেম আইডি থাকবে, বুঝছো? সেম আইডি সেম পাসওয়ার্ড থাকবে সবসময়। আচ্ছা। ঠিক আছে, তো আমরা আচ্ছা, আমরা প্রেসার ডিস্ট্রিবিউশন এই স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমরা আসলে আগে আমি ফর্মালি স্যার হ্যাঁ স্যার রেকর্ডিংটা কি স্যার আপনি আমাদেরকে দিয়ে দিবেন নাকি আপনি আমাকে রেকর্ড করার পারমিশন দিবেন? তোমরাও রেকর্ড করে নিতে পারো, কিন্তু হ্যাঁ, আমি রেকর্ডিংটা এতে দিয়ে দিব, ওই যে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। হ্যাঁ, জি স্যার, তাহলে স্যার ভালো হয়েছে।
তো আমরা ফর্মালি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি এই কোর্সে, ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন টু কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। এই ফার্স্ট স্লাইডে যেটা দেখা যাচ্ছে, ড্রাগ অ্যানালিসিস ওভার এ সিডান কার। হ্যাঁ, একটা গাড়িতে গাড়ির ড্রাগ অ্যানালিসিসে আমরা এই ফ্লুইড ডায়নামিক্স বা কম্পিটিশনাল ফ্লুইড ডায়নামিক্স এটা ইউজ করতে পারি। এখন ডু ইউ নো হোয়াট ইজ ড্রাগ? ড্রাগটা কি? ড্রাগটা হলো কি, ধরো একটা গাড়ি যখন ফ্রন্ট, এটা তো বেশি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বড় করে দিই। এই ধরো গাড়ি, হ্যাঁ, একটা গাড়ি, এই গাড়িটা ধরো যখন সামনের দিকে মুভ করবে, তখন এই গাড়িটাকে ইট হ্যাজ টু ওভারকাম টু ফোর্সেস বেসিক্যালি। মানে এই গাড়িতে যে তোমার তেল খরচ হবে, এই তেল খরচটা হবে তোমার দুটো কারণে। হ্যাঁ, দুটো ফোর্সকে ওভারকাম করার জন্য এই গাড়ির তেল খরচটা হবে। এই দুটো ফোর্স কি কি? এই দুটো ফোর্স হলো গিয়ে, একটা হলো গিয়ে যে তোমার এই যে গাড়িটা যে রাস্তায় চলবে, এই যে এই রাস্তায় একটা ফ্রিকশন ফোর্স, হ্যাঁ, ফ্রিকশন ফোর্স থাকবে। এই ফ্রিকশন ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করবে? এই ফ্রিকশন ফোর্সটা ডিপেন্ড করবে হলো গিয়ে তোমার এই গাড়ির টোটাল ওয়েটের উপরে। মানে গাড়ির ওয়েট প্লাস তার যে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার ওয়েট, তাতে যে মালামাল আছে সেই মালামালের ওয়েট, মানে টোটাল গ্রস ওয়েট, হ্যাঁ, ইনক্লুডিং দ্য কার ইটসেলফ, দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য লাগেজেস। হ্যাঁ, তাহলে টোটাল ওয়েটের কারণে গাড়ি চাকা এবং রাস্তার মাঝখানে চাকা ফ্রিকশনাল লোডটা হবে, এটাকে ওভারকাম করতে হবে। এই গাড়িকে, এটাকে বলা হয় রোলিং ফ্রিকশন। হ্যাঁ, গাড়ির চাকা এবং রাস্তার মাঝখানে যে ফ্রিকশনটা, এটা হলো রোলিং ফ্রিকশন। সেকেন্ড যে ফোর্সটা ওভারকাম করতে হয়, সেটা গাড়ি যেদিকে যাচ্ছে, ধরো এই যে তোমার রাইট টু লেফট ডিরেকশনে, হ্যাঁ, এটা হলো গাড়ির মুভমেন্ট ভি। হ্যাঁ, ভি ভেলোসিটিতে যাচ্ছে, তার ঠিক উল্টা ডিরেকশনে একটা এয়ার রেজিস্ট্যান্স সে ফেস করবে। এয়ার রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্সটাই হলো গিয়ে তোমার এই যে ড্র্যাগ। হ্যাঁ, এই যে ডি, যে এই ড্র্যাগ বলতেছি, এই ডিটা। তাহলে একটা গাড়ি যখন রাস্তায় চলে, তার এই দুটো কারণে মেনলি মানে ফুয়েল খরচটা হয়, মানে যে তেলের খরচটা এই দুটো কারণে হয়, বা ইঞ্জিনের যে পাওয়ার রিকোয়ারমেন্ট বেসড অন দিস টু থিংস। একটা হলো যে তার টোটাল ওয়েটের কারণে যে ফ্রিকশন, প্লাস তার যেদিকে যাবে, সে যেদিকে মুভ করবে তার উল্টো দিকে থাকবে সবসময় ওই এয়ার রেজিস্ট্যান্সটা। এয়ার রেজিস্ট্যান্স উইল অলওয়েজ অ্যাক্ট ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দি ভেহিকেল মুভমেন্ট বা কার মুভমেন্ট। কার যেদিকেই যাবে তার উল্টো দিকে এয়ার রেজিস্ট্যান্সটা কাজ করবে। এটাই হলো গিয়ে ড্র্যাগ। তো আমরা যে রাস্তাঘাটে যে গাড়ি চালাই, সেখানে এই এয়ার রেজিস্ট্যান্সটা খুব বেশি না হলেও, যখন হাইওয়ে ড্রাইভিং এ যায়, এই হাইওয়ে ড্রাইভিং এ কিন্তু এই ড্র্যাগ ক্যান কনস্টিটিউট অ্যাজ হাই অ্যাজ 60% অফ দি ফুয়েল কস্ট। ঠিক আছে, মানে টোটাল ফুয়েল কস্ট যে 100%, হাইওয়ে ড্রাইভিং এর ক্ষেত্রে it could go as high as 60% of the total fuel cost. The drag is a very important drag force is a very important parameter for determining the efficiency of a car design. একটা কার কতটা এফিশিয়েন্ট, ফুয়েল এফিশিয়েন্ট। জি, কিছু বলতেছো? আচ্ছা,
তাহলে এই গাড়ির ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই এবং বিশেষ করে রেসিং কার বা অন্য বিভিন্ন ধরনের কার যেগুলো খুব হাই স্পিডে চলে, ট্র্যাকে চলে, সেগুলোর জন্য এই ড্র্যাগ ফোর্স অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। স্যার 60% অফ ফুয়েল কস্টের ব্যাপারটা তো বুঝিনি। বুঝো নাই? মানে 60% এর ব্যাপার। মানে ধরো যদি 1 লিটার তেল খরচ হয় গাড়ির, যখন গাড়ি তুমি হাইওয়েতে চালাচ্ছ, এই ধরো প্রতি 5 মিনিট পর পর 1 লিটার করে তেল খরচ হচ্ছে, তাহলে ওই 1 লিটারের মানে 60%, মানে ধরো 600 সিসি, 600 মিলিলিটার খরচ হচ্ছে এই ড্র্যাগ ফোর্সটা ওভারকাম করার জন্য, আর 40% খরচ হচ্ছে হলো কি এই রাস্তার রোলিং ফ্রিকশনটা ওভারকাম করার জন্য। বুঝতে পারছো? মানে প্রতি 100 লিটার ফুয়েল যদি খরচ হয়, 100 লিটার পেট্রোল খরচ হয়, তাহলে 60 লিটার পেট্রোল খরচ হবে এই ড্র্যাগ ফোর্সটা মানে বাতাসের রেজিস্ট্যান্সটা ওভারকাম করার জন্য, মানে 60 লিটার তেল খরচ হবে, আর 40 লিটার হয়তো খরচ হবে যে রাস্তার ফ্রিকশন ওভারকাম করার জন্য। তাহলে এটা মানে এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো কি যে ড্র্যাগ প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? এটা বুঝতে পারছো যে ড্র্যাগ ফোর্স plays a very important role in determining the efficiency of a car design. তাহলে কার ডিজাইনে ড্র্যাগ ফোর্সটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তাহলে এই ড্র্যাগ ফোর্স অ্যানালিসিস করা হয় হলো গিয়ে ইউজিং এই তোমার ফ্লুইড ডাইনামিক্স কনসেপ্ট। হ্যাঁ, ফ্লুইড ডাইনামিক্স কনসেপ্ট। তাহলে ড্র্যাগ ফোর্সটা কিভাবে প্রেডিক্ট করা যায়? একটা গাড়িতে কেমন ড্র্যাগ ফোর্সটা কেমন হবে এটা প্রেডিক্ট করা যায় হলো গিয়ে ইউজিং ফ্লুইড ডাইনামিক্স। তাহলে ফ্লুইড ডাইনামিক্স এই প্রেডিকশনটা করতে পারে হলো গিয়ে দুইভাবে। হ্যাঁ, দুইভাবে কিভাবে? একটা হলো গিয়ে বাই ডুইং এক্সপেরিমেন্টস ইন এ উইন্ড টানেল। হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট করতে পারে, হয়তো পুরো গাড়িটা একসাথে নিয়ে একটা উইন্ড টানেলে ঢুকিয়ে দেয়, অথবা এই গাড়িটার একটা স্কেলড ডাউন মডেল, হ্যাঁ, গাড়িটার একটা ছোট্ট রিডিউস স্কেল মডেল নিয়ে এটা টেস্ট করতে পারে। হ্যাঁ, এই এক্সপেরিমেন্ট। আর যেটা করা যায় যে আমরা এই সিএফডি সিমুলেশন কম্পিউটারে এটার সিএফডি সিমুলেশন করে এই গাড়ির ড্র্যাগটা বের করতে পারে। হ্যাঁ, গাড়ির ড্র্যাগটা বের করতে পারে। তাহলে এই দুটো উপায় আছে হলো গিয়ে এই গাড়ির ড্র্যাগ ফোর্সটা ডিটারমিন করার। এখানে এক্সপেরিমেন্টেশনের যে এটা তাহলে এখানে এক্সপেরিমেন্ট করা যেতে পারে অথবা সেফটি সিমুলেশন করা যেতে পারে। এক্সপেরিমেন্টস এর অসুবিধাটা হলো গিয়ে যে তুমি এই ড্র্যাগ ফোর্সটা আসলে ডিপেন্ড করে হলো গিয়ে এই গাড়ির তোমার এক্সপেরিমেন্টটা ডিপেন্ড করে হলো গিয়ে তোমার ড্র্যাগ ফোর্সটা ডিপেন্ড করে হলো গিয়ে এই গাড়ির এই গাড়ির সামনে যদি তুমি ধরো একটা ইয়ে রাখো, ওয়াল রাখো, তাহলে এই ওয়ালে গাড়ির এই সামনের দিকে যে রিফ্লেকশন পড়বে, হ্যাঁ, এই রিফ্লেক্টেড এরিয়ার উপরে, মানে নর্মাল প্রজেকশন, মানে স্যার ওয়াই অ্যাক্সিসের প্রজেকশনের উপরে তুমি যদি গাড়িটা যেদিকে মুভ করতেছে, হ্যাঁ, সেদিকে যদি তুমি একটা ওয়াল ধরো, একটা মিরর ধরো, তাহলে ওই মিররে গাড়ির সামনের দিকে যে প্রজেকশনটা আসবে, হ্যাঁ, প্রজেক্টেড এরিয়া, গাড়ির সামনের দিকে প্রজেক্টেড এরিয়া, সেই প্রজেক্টেড এরিয়াটা হবে হলো গিয়ে ড্র্যাগ ফোর্সের সাথে তোমার রিলেটেড। হ্যাঁ, প্লাস ভেলোসিটি, অবশ্যই প্লাস ভেলোসিটি, এই দুটো জিনিস। তোমার এই বারবার এই গাড়ির এই প্রজেক্টেড এরিয়া তুমি বারবার বিভিন্ন প্রজেক্টেড এরিয়া চেঞ্জ করে মানে এরিয়া বাড়লে ড্র্যাগ ফোর্স বাড়বে, এরিয়া কমলে ড্র্যাগ ফোর্স কমবে। তাহলে একজন ডিজাইনার কি করবে, সে বিভিন্ন ভাবে গাড়ির ফ্রন্টাল প্রজেকশন এরিয়া
এই ফ্রন্টাল প্রজেকশন এরিয়াটা কমানোর চেষ্টা করবে। তাহলে প্রতিবার সে এক একটা গাড়ি ডিজাইন করবে এবং প্রতিবার উইন্ড টানেলে ঢুকাবে, প্রতিবার টেস্ট করবে। দিস বিকামস টাইম কনজিউমিং অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড কাম্বারসাম। ঠিক আছে, টাইম কনজিউমিং, এক্সপেন্সিভ অ্যান্ড কাম্বারসাম। ইনস্টেড অফ ডুইং দ্যাট, একজন ইঞ্জিনিয়ার বা একটা কোম্পানি কি করতে পারে, সে করতে পারে কি বিভিন্ন শেপের গাড়ি ডিজাইন করে সেটার সিএফডি সিমুলেশন করে ড্র্যাগ, মানে ওটার ড্র্যাগ গুলো বের করে, যেটার মানে দুই তিনটা মানে কি বলে এটাকে শর্ট লিস্ট করা। হ্যাঁ, ধরো প্রায় হান্ড্রেডস অফ ডিজাইন সিএফডি সিমুলেশন করে সেখান থেকে 2টা 3টা 4টা 5টা শর্ট লিস্টেড ডিজাইন, যে এই 4টা 5টাতে ড্র্যাগ ফোর্স সবচেয়ে কম হচ্ছে, তাহলে ওই 4টা 5টা ডিজাইন সে এক্সপেরিমেন্ট করে আলটিমেটলি মার্কেটে তার প্রোডাক্টটা বের করতে পারে। ঠিক আছে, দাস সিএফডি simulates CFD facilitates developing a new car design without going into detailed experimentation and without involving a lot of cost, financial cost. ঠিক আছে, সিএফডির ইউজফুলনেসটা বোঝা গেছে, যে আমরা মানে 100টা গাড়ি বানিয়ে সেটা উইন্ড টানেলে টেস্ট না করে আমরা কি করতে পারি, 100টা গাড়িরই সিএফডি করে মানে সিমুলেশন করে কম্পিউটারে রান করে ওটাকে শর্ট লিস্ট করে 4টা 5টা ডিজাইনকে আমরা উইন্ড টানেলে নিতে পারি, সেখান থেকে 1টা 2টা সিলেক্ট করে সেটাকে আমরা মার্কেটে দিতে পারি। তাহলে সিএফডি কি করতেছে, সিএফডি রিডিউসেস ডিজাইন টাইম, রিডিউসেস ডিজাইন কস্ট অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য ডিজাইনিং, মানে একজন ডিজাইনারকে বারবার জিনিস তৈরি করে টেস্ট করতে হচ্ছে। ঠিক আছে, এভাবে সিএফডি কামস ইনটু রোল প্লেইং ফিল্ড। একইভাবে, আচ্ছা এখানে এটা নাই না, একইভাবে আমরা যদি তোমরা তো আমার স্ক্রিন দেখতেছো তাই না? Yes, sir. জি স্যার। আচ্ছা, একইভাবে একটা এয়ারপ্লেনও কিন্তু বেসিক্যালি 4টা ফোর্স, মানে এয়ারপ্লেনকে 4টা ফোর্সের এগেনস্টে কাজ করতে হয়, একইভাবে গাড়ির মতো। হ্যাঁ, যে যখন সে আকাশে উঠতেছে, একটা এয়ারপ্লেন যখন আকাশে উঠতেছে, তাহলে সে আকাশে উড়ে কি তার নিজস্ব ওয়েট, হ্যাঁ তার নিজস্ব ওয়েট থাকবে, তারপরে কি থাকবে প্যাসেঞ্জার ওয়েট প্লাস লাগেজ ওয়েট। এই টোটাল ওয়েটের এগেনস্টে যেহেতু সে ফ্লাই করতেছে, তাহলে টোটাল ওয়েটের এটা হলো টোটাল ওয়েটের এগেনস্টে সে করতেছে কি এই লিফট ফোর্সটা ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এই লিফট ফোর্স টোটাল ওয়েটটাকে নিয়ে সে বাতাসে ভাসতেছে এই লিফট ফোর্সের কারণে। আচ্ছা, ভাসতেছে, কিন্তু সে তো ভাসতেছে না, সে আসলে সামনের দিকে যাচ্ছে, তাই না? সে আসলে সামনের দিকে যাচ্ছে। কারেন্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কারেন্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়া, আমি করতেছি। দেখতে পাচ্ছ? জি স্যার। একটা এয়ারপ্লেন যখন আকাশে ওড়ে তখন তারও একই ঘটনা ঘটে, যে তার নিজস্ব ওয়েট, তার সেলফ ওয়েট প্লাস প্যাসেঞ্জার ওয়েট প্লাস লাগেজ ওয়েট। হ্যাঁ, এই ওয়েটটার এগেনস্টে গাড়িতে যেমন ছিল রোলিং ফ্রিকশন রাস্তায়, এখানে তো ফ্রিকশন সে বাতাসে যাচ্ছে, তাহলে বাতাসে সে ভেসে বেড়াচ্ছে, এই জন্য তাকে একটা ফোর্স, মানে তার একটা ফোর্স প্রডিউস করতে হয়, সেটা লিফট ফোর্স। হ্যাঁ, লিফট ফোর্স তার থাকে, যেখানে সে ভাসে। হ্যাঁ, ভাসে, কিন্তু সে তো ভাসে না, সে হলো গিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাই না? সামনের দিকে এগিয়ে যায়। এই যখনই সে সামনের দিকে এগিয়ে যেতে চায়, তখন সেটার এগেনস্টে ওই এয়ার রেজিস্ট্যান্স, যেটা এটাকে বলা হয় যে ড্র্যাগ ফোর্স। হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স, ড্র্যাগ ফোর্স। তাহলে এই ড্র্যাগ ফোর্সের এগেনস্টে তাকে একটা ফোর্স প্রডিউস করতে হয়, হুইচ ইজ কল্ড এই থ্রাস্ট ফোর্স।
দ্যাট ইজ একটা এয়ারপ্লেন যখন বাতাসে মানে মানে এগিয়ে যায়, হ্যাঁ, ভেসে বেড়াতে এগিয়ে যায়, তখন তাকে দুটো ফোর্স ওভারকাম করতে হয়। একটা হলো ওয়েট ফোর্স, তার এগেনস্টে লিফট লিফট তাকে জেনারেট করতে হয়। আরেকটা হলো ড্র্যাগ ফোর্স, যেটা হলো বাতাসের বাধা, এয়ার রেজিস্ট্যান্স, সেটার এগেনস্টে তাকে এগিয়ে যেতে হয় থ্রাস্ট ফোর্স। এখানে একই ঘটনা, যে এই যে ড্র্যাগ ফোর্সটা, এই ড্র্যাগ ফোর্সটা ডিপেন্ডস অন দি, একটু আগে আমরা যেটা দেখলাম, যে এই তোমার এই এরোপ্লেনটা যেদিকে যাচ্ছে সেদিকে যদি তুমি একটা মিরর ধরো, তাহলে এই মিররে এয়ারপ্লেনের যে ফ্রন্টাল প্রজেকশন এরিয়া, ফ্রন্টাল ফ্রন্টাল প্রজেক্টেড এরিয়া, হ্যাঁ, এটা প্লাস দা এয়ারপ্লেনের যে ভেলোসিটি, হ্যাঁ, এই দুটোর উপর ডিপেন্ড করবে। তাহলে এগেইন এয়ারপ্লেনে কি করা হচ্ছে, বারবার এই ডিজাইন চেঞ্জ করে 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 এই টেস্ট করা, এটা তোমরা বুঝতে পারতেছো, ইট বিকাম সো ডিফিকাল্ট অ্যান্ড সো এক্সপেন্সিভ। তাহলে এখানেও যেটা করা যায় বা করা হয়, যে এখানে তোমার এয়ারপ্লেনের একটা ডিজাইন, আচ্ছা, এয়ারপ্লেনের এই যে এই লিফট এবং ড্র্যাগ, এটা তোমার ডিপেন্ড করে হলো গিয়ে, একটা তো হলো ফ্রন্টাল প্রজেকশন এরিয়া, আরেকটা হলো গিয়ে তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে এটা এই যে এই জিনিসটা এটাকে বলে এয়ারফয়েল। এটা হলো যে এয়ারপ্লেনের যে এই যে উইং, হ্যাঁ, যেটাকে আমরা এয়ারপ্লেনের উইং বলি, হ্যাঁ, এই উইং এর ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ, এই উইং এর ক্রস সেকশন এরিয়া, এই উইং এর ক্রস সেকশন এরিয়া, এটাকে বলা হয়, আচ্ছা আমি এদিকে লিখি, এই উইং এর ক্রস সেকশনাল এরিয়াটাকে বলা হয় এয়ারফয়েল, হ্যাঁ, এয়ারফয়েল। তাহলে এই উইং এর ক্রস সেকশন এরিয়া এয়ারফয়েল, এই এয়ারফয়েলের পারফরমেন্সের উপরে আসলে একটা এয়ারক্রাফটের এই লিড ফোর্স কেমন হবে এবং এই থ্রাস্ট মানে এই যে ড্র্যাগ ফোর্স, হ্যাঁ, ড্র্যাগ ফোর্স কেমন হবে, একটা এয়ারক্রাফটের লিড ফোর্স এবং ড্র্যাগ ফোর্স, এটা ডিপেন্ড করে হলো গিয়ে ফ্রন্টাল এরিয়া তো অবশ্যই আছে, প্লাস এই যে উইং এর যে ক্রস সেকশনাল এরিয়া, এই যে তোমার এয়ারফয়েল, এই এয়ারফয়েলের পারফরমেন্সের উপরে এটা অনেক বেশি ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এয়ারফয়েলের পারফরমেন্সের উপরে। তাহলে এই এয়ারফয়েলের পারফরমেন্স, দ্যাট ইজ লিফট অ্যান্ড ড্র্যাগ ওভার অফ অ্যান এয়ারফয়েল, এইটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে, আবার তোমার সিএফডি সিমুলেশন করা যেতে পারে। ঠিক গাড়ির মতোই দেয়ার আর সেভারাল মানে এয়ারফয়েলস দ্যাট ক্যান বি টেস্টেড ইন দ্য উইন্ড টানেল। তাহলে উইন্ড টানেলে অনেক অনেক এয়ারফয়েল টেস্ট না করে, ওইরকমই শর্ট লিস্টের 4-5টা এয়ারফয়েল টেস্ট করে, যেগুলোর লিফট ফোর্স খুব ভালো, ড্র্যাগ ফোর্স সবচেয়ে কম, সেগুলো দিয়ে এয়ারপ্লেন ডিজাইন করে তোমার করা যেতে পারে, তোমার সেটা তোমার কমার্শিয়াল এয়ারক্রাফটের জন্য তোমার সিলেক্ট করা যেতে পারে। একইভাবে তাহলে তোমার ইয়েতে এই তোমার এই যে এটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা, এটা হলো একটা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, হ্যাঁ, ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং একটা যেটাকে বলা হয় তোমার ভি টল, হ্যাঁ, ভি টল, ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট বাই স্পেস শাটল, হ্যাঁ, এয়ারক্রাফট। তাহলে এই এয়ারক্রাফটটা কি হয়, আমরা নর্মালি একটা এয়ারপ্লেন কিভাবে উঠে, সে একটা ট্যাক্সিং করে, মানে লম্বা রাস্তা ধরে একটা হাই স্পিডে মুভ করে, যার ফলে তার লিফট জেনারেট করে এবং সেই লিফটের কারণে সে উপরে উঠে যায়। কিন্তু অনেক সময় যদি আমাদের অনেক সময় রানওয়ের শর্টেজ থাকে, যেমন হেলিকপ্টার, হ্যাঁ, হেলিকপ্টার যেভাবে উঠে, সেরকম যদি একটা এয়ারক্রাফটকে আমরা উঠাতে চাই মানে উইদাউট রানওয়ে, তাহলে এই ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এই জিনিসটা দরকার হয়। তাহলে ভার্টিক্যাল অ্যান্ড টেক অফ ল্যান্ডিং এ তোমার হয় কি, যে এই যে মানে খুব হাই স্পিড, তোমার খুব হাই স্পিডে
খুব হাই স্পিডে জেট থ্রো করে ল্যান্ডে, তাহলে খুব হাই স্পিডে এই জেট থ্রোর কারণে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ কি বলে থার্ড ল অফ মোশন, যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। যদি খুব হাই স্পিড জেট নিচের দিকে মুভ করে, এই জেটটা আবার উপরের দিকে একটা লিফট ফোর্স ক্রিয়েট করে, যার ফলে এই এয়ারক্রাফটটা উপরের দিকে উঠে যায়, যেগুলো ভার্টিক্যাল টেক ওভার ল্যান্ডিং। এই কাজটা করতে গিয়ে ধরো একই জায়গায় যখন করতেছে, মানে খুব হাই স্পিডে যখন এই জেট তোমার করতেছে, জেট থ্রো করতেছে ল্যান্ডে, তখন এই ল্যান্ড থেকে যত ডাস্ট পার্টিকেল, এই ডাস্ট পার্টিকেল গুলো কিন্তু আবার বাতাসের দিকে উঠতেছে। তাহলে এই ডাস্ট পার্টিকেল যদি খুব বেশি হয়, মানে ল্যান্ডের হার্ডনেস খুব কম হয়, ডাস্ট পার্টিকেল খুব বেশি হয়, তাহলে এই ডাস্ট পার্টিকেল এয়ারক্রাফটের ইঞ্জিনের ভিতরে ঢুকে যেতে পারে, যার ফলে এই ইঞ্জিনটা ক্র্যাশ করতে পারে। সো ভার্টিক্যাল টেক অফ না হয়ে এই পুরো এয়ারক্রাফটটা ক্র্যাশ করতে পারে। ঠিক আছে, এই জন্য এই ল্যান্ডের এই তোমার এই ডাস্ট পার্টিকেল ফ্লো, এটাকে সিমুলেট করা হয় ইউজিং সিএফডি। একইভাবে এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, এই স্পেস শাটল লঞ্চ ভেহিকল এসএসএলভি, এটাও সিএফডি সিমুলেশন করলে আমাদের কস্ট এবং টাইম দুটোই অনেক অনেক কমে যায়। হ্যাঁ, অনেক কমে যায়। তাহলে এই বিভিন্ন ক্ষেত্রে আমরা এই সিএফডির অ্যাপ্লিকেশন দেখতে পাই। আচ্ছা, কোভিড-19, তাই না? কোভিড-19 যে কাজটা করতেছে, যে লাংসে গিয়ে সে লাংসের এটাকে মানে এফেক্টিভনেসটাকে করে দিচ্ছে, মানে ড্যামেজ করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে এই লাংসের ভিতরে গিয়ে আসলে কোভিড-19 কি করতেছে, এটা যদি আমরা মানে কোনো রোগীকে দিয়ে, মানে কোনো পেশেন্টকে দিয়ে যদি আমরা এটা এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে আসলে এটা কেমন হবে জিনিসটা? মানে হয়তো গভর্নমেন্টও মানে পারমিশন দিবে না, আবার এমনিতেও এথিক্যালিও এই কাজটা করা যাবে না, না? কারো ইয়ের ভিতরে কোভিড-19 ঢুকিয়ে তার এক্সপেরিমেন্ট করাটা ইট বিকামস ডিফিকাল্ট। হ্যাঁ, সিস্টেম ডিফিকাল্ট টু টেস্ট থ্রু এক্সপেরিমেন্ট। এই কাজটা কিন্তু তোমার সিএফডি সিমুলেশনের মাধ্যমে করা যেতে পারে, যে লাংসের ভিতরে গিয়ে সে আসলে কি করতেছে, এই ধরনের সিমুলেশন সিএফডি ইউজ করে করা যেতে পারে। যেমন ধরো এখানে যেটা করা হচ্ছে, একটা ডাস্ট পার্টিকেল এই তোমার ইনহেলেশনের ফলে এই বাইরের এনভায়রনমেন্ট থেকে ডাস্ট পার্টিকেল গিয়ে এই ইয়েতে তোমার লাংসের ভিতরে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে, এটা 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 এখানে সিএফডি সিমুলেশন করে করা যাচ্ছে। হ্যাঁ, এটা it is very difficult or almost impossible to done using experimentation. তারপর ধরো স্পোর্টস আর এই টার্বো মেশিনস, হ্যাঁ, ধরো মানে এয়ারপ্লেনের ইঞ্জিন অথবা মোটরের বিভিন্ন ধরনের ইঞ্জিন, টারবাইন, তোমার ফ্যান, কম্প্রেসার, এগুলোর ইঞ্জিন, অথবা স্পোর্টসে, হ্যাঁ, স্পোর্টসে তোমার কুইকলি অনেকগুলো জিনিস টেস্ট করা যায়, যে এভাবে চললে কেমন হবে, বিভিন্ন ভাবে তোমার স্পোর্টসের সিমুলেশন গুলো করা যেতে পারে। ঠিক আছে, দিস রিডিউসেস দ্য লিড টাইম ইন স্পোর্ট। হ্যাঁ, তাহলে এভাবে এই করে তোমার যেমন সুইমিং এর সময় কিভাবে ড্র্যাগ ফোর্সটা মিনিমাইজ করা যায়, বা টার্বো মেশিনারিতে কিভাবে ড্র্যাগ ফোর্সটা কমানো যায়, এভাবে বিভিন্ন ধরনের সিনারিও টেস্ট করা যেতে পারে। লাস্টলি তোমার সিমুলেশন ক্যান অলসো বি ইউজড ফর এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট, এখানে একটা দেখো আচ্ছা, আমি একটু এটা অন্যভাবে দেখানোর চেষ্টা করি। তবে কি আমরা স্ক্রিন দেখতেছো? স্যার যে একটা ফুড টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এই যে পানি, ওয়াটার মুভ করতেছে, দেখতেছো? আচ্ছা, এটা দেখা যাচ্ছে।
এখন তো দেখতেছো? জি জি স্যার। স্যার, এখন এই যে এইটা একটা লাইট হাউস, হ্যাঁ লাইট হাউস, এইটা কিন্তু রিয়েল ইয়ে না, মানে রিয়েল লাইট হাউসের ইয়ে না, এটা হলো সিমুলেশন, হ্যাঁ সিএফডি সিমুলেশন। তাহলে এভাবে সিএফডি সিমুলেশন করে তোমার এই যে টাইটানিকের, যেমন ধরো টাইটানিক মুভির যে ইয়ে, এই যে তোমার শেষের দিকে যে তোমার কি বলবো যে সিনারি গুলো সেগুলো, তারপর তোমার বিভিন্ন ধরনের তোমার সুনামি ইয়ে, এই জিনিসগুলো কিন্তু এভাবে সিমুলেট করা যায়, ঠিক আছে, সিমুলেট করা যায়। তাহলে ইয়ে তোমার CFD can be used for entertainment, হ্যাঁ মুভি ইন্ডাস্ট্রিতেও ইউজ করা যেতে পারে। এরপরে ধরো এই যে এখানে আবার ওই কোভিড এর ইস্যুটা আসছে, হ্যাঁ যে কোভিড হলে কি হচ্ছে, আমাদের অনেকের যে নাকের ঘ্রাণ শক্তিটা চলে যায়, তাই না? তাহলে চলে যায় বা কি কারণে চলে যায়, সেটার জন্য এই যে এরকম একটা কুকুরের যে ঘ্রাণ শক্তি, কুকুর মাইলের পর মাইল দূর থেকে সেই স্মেল সেন্স করে করে কিন্তু অনেক কিছু ডিটেক্ট করতে পারে। তাহলে এই তোমার একটা কুকুরের নাকের মধ্যে কি ধরনের ই হয়, মানে তোমার ফ্লো পার্টিকেল গুলো গিয়ে কিরকম সেন্সেশন তৈরি করে, সেটা এমআরআই স্ক্যান করে দেখা যেতে পারে। এবং সেটা সেই একই ধরনের সিগন্যাল সিএফডি তে কিভাবে মানে হিউম্যান নোজে ক্রিয়েট করা যায়, সেই জিনিসগুলো সিমুলেশন করার চেষ্টা করা যেতে পারে। তাহলে এভাবে সিএফডি তে কিন্তু অনেক কিছু, মানে ফ্লুইড ডায়নামিক্স বা সিএফডি তে অনেক কিছু করা যায়, করা যেতে পারে। এই কথাগুলো আমি আগে বলেছি যে ফ্লুইড ডায়নামিক্স এ সাধারণত এই যে আগের যে ঘটনাগুলো দেখানো হলো বা এক্সাম্পল গুলো দেখানো হলো, এইগুলো তিন ভাবে করা যেতে পারে: ইএফডি, এএফডি এন্ড সিএফডি। হ্যাঁ, এগুলো আমি বলেছি, এগুলো তোমরা আবার একটু দেখে নিও, আমি স্লাইডটা দিয়ে দিব। In CFD, computational power of modern computers are used to obtain computational power of modern computers is used to obtain approximate solutions to generally applicable models of fluid behavior to solve the following equations, that is the continuity equation, the Navier-Stokes equation, and the energy equation, for a wide variety of boundary and initial conditions. তাহলে সিএফডি তে কি করা হচ্ছে, মডার্ন কম্পিউটার ইউজ করে তোমার বিভিন্ন ধরনের ফ্লুইড সিস্টেম সলভ করা হচ্ছে ইউজিং দ্য থ্রি ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ ফ্লুইড ডায়নামিক্স: দ্য কন্টিনিউটি ইকুয়েশন, দ্য Navier-Stokes equation, and the energy equation. CFD involves replacing the partial differential equation, that is এই তিনটা ইকুয়েশন আসলে partial differential equation, with discretized algebraic equations that approximate the partial differential equation. যাই হোক, এটা তাহলে এই partial differential equation গুলো সলভ করা হয়েছে। These algebraic equations are then numerically solved to obtain flow field values at discrete points in space or time coordinates. তাহলে সিএফডি তে আমরা করি হলো গিয়ে ফ্লুইড ডায়নামিক্স এর যে ফান্ডামেন্টাল তিনটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলো সলভ করা হয়। এই তিনটা ইকুয়েশনে আসলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আমরা সলভ করি কিভাবে, যে এগুলোকে মানে অ্যালজেব্রাইক ইকুয়েশনে কনভার্ট করি এবং দেন ওই অ্যালজেব্রাইক ইকুয়েশন গুলোকে আমরা ম্যাট্রিক্স ফর্মে সলভ করি নিউমেরিক্যালি। হ্যাঁ, নিউমেরিক্যালি। তাহলে ম্যাট্রিক্স ফর্মে সলভ করে নিউমেরিক্যালি অ্যাট ডিসক্রিট পয়েন্টস, মানে at finite number of points. The CFD does not produce continuous solution. CFD produce discrete solution, discrete solution, but finite number of solutions, discrete solutions. তাহলে সিএফডি তে কি কি ফিল্ড ইনভলভ, অবশ্যই ফ্লুইড ডায়নামিক্স, দেন হলো ম্যাথমেটিক্স, মেইনলি তোমার নিউমেরিক্যাল অ্যানালিসিস,
কম্পিউটার সায়েন্সে মেইনলি প্রোগ্রামিং দ্যাট ইজ প্রোগ্রামিং প্লাস কম্পিউটার সায়েন্স ইউজ করা যেতে পারে ভিজুয়ালাইজেশন তাহলে কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামিং টু সলভ দি নিউমেরিক্যাল প্রবলেমস অ্যান্ড দেন ভিজুয়ালাইজেশন, হ্যাঁ ভিজুয়ালাইজেশন যে ওই ইগুলোকে আমরা কিভাবে মানে রেজাল্টটা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, হ্যাঁ ভিজুয়ালাইজ করতে পারি ইউজিং তোমার কম্পিউটার প্রোগ্রামিং বিভিন্ন প্যাকেজেস। ও টোটালটাই প্রোগ্রামিং আসলে। সেদিন আমি মানে লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে এই কম্পিউটার প্রোগ্রামিং অথবা ভিজুয়ালাইজেশন plus numerical analysis, this is provided by some commercial packages, which are freely available or can be purchased to perform CFD analysis. কিন্তু একজন CFD ইউজারকে অবশ্যই ফ্লুইড ডাইনামিক্স এর বেসিকটা বুঝতে হবে, ঠিক আছে? বেসিক্স is a must-have skill. The basics of fluid dynamics is a must-have skill for a CFD engineer or CFD user. তোমার CFD যে পপুলার কিছু there are some popular CFD softwares available, যেমন ANSYS এর Fluent, আমরা এটা দেখবো শেষের দিকে বা মাঝামাঝির পর থেকে। তারপরে আরো কিছু পপুলার সফটওয়্যার আছে, ANSYS CFX, কমসোল, স্টার CCM, ওপেনফর্ম। এর মধ্যে ওপেনফর্মটা হলো কি একেবারে ফ্রি, ওপেনফর্মটা হলো একেবারে ফ্রি। তাহলে এটা আরো there are other free commercial softwares for CFD analysis, কিন্তু ওপেনফর্মটা একেবারে ফ্রি। কিন্তু আমরা আসলে ওপেন ফর্মটা দেখবো না, আমরা দেখবো হলো ANSYS Fluent আমরা দেখবো এই শেষের দিকে ক্লাস করব। আচ্ছা, তাহলে হোয়াট আর দ্য ইকুয়েশনস, বেসিক ইকুয়েশনস অফ ফ্লুইড ডাইনামিক্স? তাহলে বেসিক ইকুয়েশন হলো গিয়ে কন্টিনিউটি ইকুয়েশন, নেভার-স্টপ ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন, ঠিক আছে? এই তিনটা ইকুয়েশন হলো গিয়ে আমার ফ্লুইড ডাইনামিক্স এর বা সিএফডি এর বেসিক ইকুয়েশন, টোটাল ফ্লুইড ডাইনামিক্স এরই বেসিক ইকুয়েশন। তাহলে কন্টিনিউটি ইকুয়েশনটা দেখো, এই যে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এটার ডিটেইলিং এ এটা দেখব, হ্যাঁ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা এখানে কি দেখানো হচ্ছে? এখানে আছে হলো গিয়ে একটা তোমার টাইমের রেসপেক্টে আমরা রো, হ্যাঁ রো, ডেল রো বাই ডেল টি, দ্যাট ইজ টাইমের রেসপেক্টে আমরা ডেনসিটিটার ডেরিভেটিভ দেখতেছি, মানে চেঞ্জ অফ ডেনসিটি উইথ রেসপেক্ট টু টাইম, হ্যাঁ চেঞ্জ অফ ডেনসিটি উইথ রেসপেক্ট টু টাইম। আর এই যে ডেল ডট বা নাবলা ডট, যেটা এই যে নাবলা ডট, এটাকে বলা হয় ডাইভারজেন্স অপারেটর। হ্যাঁ নাবলা যদি ডট হয়, ডাইভারজেন্স, নাবলা ডট হলে ডাইভারজেন্স অপারেটর হয়, আর নাবলা ক্রস হলে হলো গিয়ে কার্ল অপারেটর। তো আমরা আসলে ক্রস দেখতে যখন দেখবো তখন বলবো এটা হলো ডাইভারজেন্স অপারেটর। হ্যাঁ নাবলা ডট হলো ডাইভারজেন্স অপারেটর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টাইমের রেসপেক্টে ডেনসিটিটার নিচ্ছি, আর ওই একই ডেনসিটিরই আমরা ডাইভারজেন্স দিচ্ছি, হ্যাঁ ডাইভারজেন্স দিচ্ছি উইথ মানে ডেনসিটি মাল্টিপ্লাইড বাই দ্য ভেলোসিটি ভেক্টর, ডেনসিটি মাল্টিপ্লাইড বাই দ্য ভেলোসিটি ভেক্টর, এটা ডাইভারজেন্স দিচ্ছি। এটা হলো গিয়ে কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, একটা ছোট্ট কথা হলো কি, এই যে এই ফ্লুইড ফ্লো ইকুয়েশন গুলো, এই ফ্লুইড ফ্লো ইকুয়েশন গুলো বেসিক্যালি এক্সপ্রেস করা হলো গিয়ে পার ইউনিট ভলিউম। হ্যাঁ এই সবগুলো ইকুয়েশন ইজ এক্সপ্রেসড পার ইউনিট ভলিউম, হ্যাঁ পার ইউনিট ভলিউম। এই সবগুলো ইকুয়েশন এক্সপ্রেস করা হচ্ছে পার ইউনিট ভলিউমে, হ্যাঁ পার ইউনিট ভলিউমে। তাহলে হোয়াট ইজ মাস
পার ইউনিট ভলিউম বলতে পারো কেউ একজন বলো দেখি মাস পার ইউনিট ভলিউম মাস পার ইউনিট ভলিউম কি ডেনসিটি ডেনসিটি তাই না মাস পার ইউনিট ভলিউম ডেনসিটি তাহলে আমরা দুটো কথা বলতেছি একটা হলো গিয়ে যে এই ইকুয়েশন গুলো এই যে অল দি ফান্ডামেন্টাল ইকুয়েশনস আর এক্সপ্রেসড ইন টার্মস অফ পার ইউনিট ভলিউম তাহলে এখানে এই কন্টিনিউটি ইকুয়েশনটা এই যে তোমার পার ইউনিট ভলিউম মানে রো হ্যাঁ রোটা কি মাস পার ইউনিট ভলিউম তাহলে এই কন্টিনিউটি ইকুয়েশনটা আসলে কি এক্সপ্রেস করতেছে মানে রো এর এটা এক্সপ্রেস করতেছে তাই না চেঞ্জ অফ রো উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ অফ রো উইথ রেসপেক্ট টু এই যে ডাইভারজেন্স অফ ভেলোসিটি ঠিক আছে ডাইভারজেন্স অফ ভেলোসিটি তাহলে অ্যাকচুয়ালি এই কন্টিনিউটি ইকুয়েশন এক্সপ্রেস করতেছে চেঞ্জ অফ রো দ্যাট ইজ মাস পার ইউনিট ভলিউম দ্যাট ইজ কন্টিনিউটি ইকুয়েশন অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতেছে চেঞ্জ অফ মাস চেঞ্জ অফ মাস আমি কি কথাটা বুঝতে পারছি এই কন্টিনিউটি ইকুয়েশনে আসলে দেখানো হচ্ছে চেঞ্জ অফ রো ঠিক আছে চেঞ্জ অফ রো উইথ রেসপেক্ট টু টাইম উইথ রেসপেক্ট টু ডাইভারজেন্স অফ ভেলোসিটি চেঞ্জ অফ রো হ্যাঁ চেঞ্জ অফ রো তাহলে রোটা কি মাস পার ইউনিট ভলিউম তাহলে কন্টিনিউটি ইকুয়েশনটা হলো গিয়ে চেঞ্জ অফ মাস পার ইউনিট ভলিউম এক্সপ্রেস করতেছে এই জন্য অ্যাকচুয়ালি কন্টিনিউটি ইকুয়েশনটা হলো গিয়ে conservation of mass হ্যাঁ কন্টিনিউটি ইকুয়েশন অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতেছে হলো কি কনজারভেশন অফ মাস ওকে কনজারভেশন অফ মাস পার ইউনিট ভলিউম কন্টিনিউটি ইকুয়েশনের আমরা যে এই ফর্মটা দেখতেছি কন্টিনিউটি ইকুয়েশনের আমরা যে ফর্মটা দেখতেছি এই ফর্মটা এক্সপ্রেস করতেছে হলো গিয়ে কনজারভেশন অফ মাস পার ইউনিট ভলিউম তাহলে এটা আমরা যদি একটু ইন্টারপ্রিট করার চেষ্টা করি এটা বলতেছে হলো গিয়ে যে চেঞ্জ অফ মাস পার ইউনিট ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম and change of mass per unit volume with respect to divergence of velocity is 0 ঠিক আছে I repeat তাহলে কন্টিনিউটি ইকুয়েশন বলতেছে যে চেঞ্জ অফ মাস পার ইউনিট ভলিউম কি ডেনসিটি রো হ্যাঁ চেঞ্জ অফ মাস পার ইউনিট ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম and change of mass per unit volume with respect to divergence of velocity is 0 আচ্ছা আবার এই ডাইভারজেন্স অফ ভেলোসিটি ডাইভারজেন্স অফ ভেলোসিটি এটার একটা ইন্টারপ্রিটেশন হলো গিয়ে ডাইভারজেন্স অফ ভেলোসিটি ইন্ডিকেটস চেঞ্জ অফ ভলিউম পার ইউনিট ভলিউম হ্যাঁ চেঞ্জ অফ ভলিউম পার ইউনিট ভলিউম মানে ডেল আচ্ছা এটা কিন্তু ডেল হ্যাঁ এটা পার্শাল না মানে আচ্ছা আচ্ছা তাহলে তোমার এই ডাইভারজেন্স অফ ভেলোসিটি এটা বোঝাই হলো গিয়ে ধরো চেঞ্জ অফ এটাকে আমরা ভলিউম বলি হ্যাঁ মানে ভি কাট ভি ভলিউম চেঞ্জ অফ ভলিউম with respect to change of volume per unit volume হ্যাঁ এটা হলো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডাইভারজেন্স অফ ভি এটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বোঝাই হলো গিয়ে যে ভলিউমের যে চেঞ্জ মানে হলো গিয়ে যে ভলিউমটা কি কমে গেছে নাকি বেড়ে গেছে দ্যাট ইজ এটা বোঝাই হলো গিয়ে কন্ট্রাকশন or expansion কন্ট্রাকশন or expansion of ফ্লুইডের কন্ট্রাকশন অথবা
এক্সপানশন, মানে ফ্লুইডটা কি ছোট হয়ে গেল না বড় হয়ে গেল, মানে ফ্লুইড একটা ফ্লুইড পার্সেল, হ্যাঁ, এই জিনিসটা বোঝায়। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন বলতেছিল গিয়ে যে তোমার টোটাল চেঞ্জ অফ মাস পার ইউনিট ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম এন্ড উইথ রেসপেক্ট টু ভলিউম ইজ জিরো। ঠিক আছে, কনজারভেশন অফ মাস মানে মাস চেঞ্জ হবে না, এটা হলো কন্টিনিউটি ইকুয়েশন। আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটা আসি, নেভার স্ট্রোক ইকুয়েশন বা তোমার নেভার স্ট্রোক ইকুয়েশন, এটাকে এটার মানে কি বলবো, কমন নেম হলো মোমেন্ট, কমন নেম নেভার স্ট্রোক ইকুয়েশন, এটা জেনারেল নেম হলো তোমার মোমেন্টাম ইকুয়েশন। এখানে দেখো, এখানে দেখানো হচ্ছে মানে পার্শিয়াল চেঞ্জ অফ রো ভি উইথ রেসপেক্ট টু টাইম, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টাইম। রো ভিটা কি, রো ভিটা হলো গিয়ে এম ভি মানে ভেলোসিটি ডিভাইডেড বাই এই যে ভলিউম, হ্যাঁ, ভলিউম। আমরা ক্যাপিটাল ভি মানে ভিটাকে বলতেছি ভেলোসিটি, আর কাট ভি, হ্যাঁ, কাট ভিটা হলো ভলিউম। তাহলে এই রো ভিটা কি তোমার, এম ভিটা হলো গিয়ে মোমেন্টাম, হ্যাঁ, এম ভিটা হলো মোমেন্টাম, মাস টাইমস ভেলোসিটি, মোমেন্টাম। তাহলে মোমেন্টাম পার ইউনিট ভলিউম, হ্যাঁ, মোমেন্টাম পার ইউনিট ভলিউম। তাহলে নেভার ইকুয়েশন অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতেছে মোমেন্টাম পার ইউনিট ভলিউম, হ্যাঁ, চেঞ্জ অফ মোমেন্টাম পার ইউনিট ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম। আবার চেঞ্জ অফ মোমেন্টাম পার ইউনিট ভলিউম উইথ রেসপেক্ট টু ডাইভারজেন্স অফ ভেলোসিটি, হ্যাঁ, ডাইভারজেন্স অফ ভেলোসিটি। এটা ইকুয়ালস টু জিরো না, এটা ইকুয়ালস টু হলো কি এই জিনিসগুলো। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত একটু একটু মানে জাস্ট একটা ফর মানে টিপস, এই জিনিসগুলো বোঝাচ্ছে এটা হলো গিয়ে একটা একটা ফোর্স, এটাকে আমরা বলতে পারি হলো গিয়ে এটাকে বলতে পারি হলো গিয়ে ভিসকাস ফোর্স। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার এখানে যে কন্টিনিউটি ইকুয়েশনে আমরা যে ভেক্টর ভিটা দেখলাম, ওটা কি ভেলোসিটি না ভলিউম স্যার? ভেলোসিটি, ভেলোসিটি। আমরা মানে ভলিউমকে এই যে ভি কাট দিয়ে এক্সপ্রেস করব, ঠিক আছে, ভলিউমটা হবে ভি কাট, আর ভি হলো ভেলোসিটি। জি ওকে, স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখানে ডান দিকে হলো, আচ্ছা আমার মনে হয় যে ডান দিকে হলো গিয়ে আমরা এখন না বলি, হ্যাঁ, ফোর্সেস, ডান দিকে হলো ফোর্সেস। তাহলে এটা অ্যাকচুয়ালি হলো গিয়ে এই ফর্মুলাটা ওই যে নেভার স্ট্রোক ইকুয়েশন, নেভার স্ট্রোক ইকুয়েশন অ্যাকচুয়ালি এই যে তোমার ফ্যামিলিয়ার এফ ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলাটা জানো তো, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, হ্যাঁ, নিউটন সেকেন্ড ল অফ মোশন। এটাই হলো কি আসলে এই যে নেভার স্ট্রোক ইকুয়েশন, কিন্তু এটাকে আমরা লিখি হলো কি এই পাশে হলো এম এ আর এই পাশে হলো সামেশন অফ এফ, হ্যাঁ, মানে উল্টা করে লেখা হয়। তাহলে এই সামেশন অফ এফ এটা হলো এই যে এইটা, মানে ফোর্সেস, দেয়ার আর সেভারাল ফোর্সেস। আর এম এ যেহেতু আমরা মানে পার ইউনিট ভলিউমে লিখতেছি, সো এমটা হয়ে যাচ্ছে রো, হ্যাঁ। আর এটা এটা কেন এই ফর্মে আসতেছে এটা আমরা এই হয়তো মানে নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। এখানে তাহলে এখানে আজকের টাইম শেষ। ও তাই না, আচ্ছা তাহলে আমি একটু 2 মিনিট টাইম নেই। আচ্ছা তোমরা কি এই করছো, তোমরা কি তোমাদের ওই যে চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়েছো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে তাহলে, আচ্ছা এই আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আচ্ছা থার্ড ইকুয়েশন হলো এনার্জি ইকুয়েশন, হ্যাঁ, এনার্জি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশনেও তুমি দেখো উইথ রেসপেক্ট রো সিটি, হ্যাঁ, এই যে এম এই তোমার এই যে তোমার উইথ রেসপেক্ট টু এই রো টি, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু ডাইভারজেন্স অফ ভেলোসিটি রো টি। তাহলে এখানে করা হচ্ছে কি রো টি, মানে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি রো সিটি, রো সিটি দ্যাট ইজ এখানে যেটা করা হচ্ছে এটা এনার্জি, এনার্জি এম এইচ, হ্যাঁ, টোটাল এনার্জি কন্টেন্ট মানে মাস টাইমস এনথালপি, টোটাল এনার্জি কন্টেন্টটাকে এক্সপ্রেস করা হচ্ছে হলো গিয়ে বাই এই যে পার ইউনিট ভলিউম, আর এইচটাকে এক্সপ্রেস করা হচ্ছে সিটি দিয়ে, মানে সি হলো গিয়ে স্পেসিফিক হিট আর টি হলো গিয়ে টেম্পারেচার। তাহলে এনার্জি ইকুয়েশন এই একই জিনিস আছে। আর রাইট হ্যান্ড সাইডে হলো গিয়ে তোমার এটাকে আমরা বলি হলো গিয়ে সোর্সেস, হ্যাঁ, সোর্সেস।
এই তিনটাই হলো কি আমার ফ্লুইড ডাইনামিক্স এর বেসিক ইকুয়েশন। হ্যাঁ, বেসিক ইকুয়েশন। তো এর সাথে আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইকুয়েশন লাগতে পারে, কিন্তু এই ইকুয়েশন গুলোর শেপ দেখবা যে মোটামুটি একই রকম। হ্যাঁ, এই উপরের এইগুলোর মতোই। I am finishing today's lecture with the introduction of 4 terms, মানে CFD এর ইকুয়েশন গুলোকে আমরা 4টা টার্মে এক্সপ্রেস করব। এই একটা হলো আনস্টেডি টার্ম, এরপর হলো কনভেকশন, এরপরে ডিফিউশন, এরপরে জেনারেশন অর সোর্স। হ্যাঁ, আনস্টেডি টার্ম হলো গিয়ে এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে এটা। হ্যাঁ, এটা হলো আনস্টেডি টার্ম। এর পরের যে টার্মটা, যে ডাইভারজেন্স টার্মটা, এই ডাইভারজেন্স টার্মটাকে বলা হচ্ছে কনভেকশন টার্ম। হ্যাঁ, কনভেকশন টার্ম। আচ্ছা, তারপর থার্ড যে টার্মটা, এই থার্ড টার্মটাকে বলা হচ্ছে ডিফিউশন টার্ম। আর এই বাকি এই তিনটা বাদে বাকি যা থাকবে সবগুলো হলো গিয়ে জেনারেশন অথবা সোর্স টার্ম। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করতেছি হলো গিয়ে এই জিনিসটা জেনে যে দেয়ার আর 3 fundamental equations of fluid dynamics: continuity equation, moment Navier-Stokes equation, energy equation. These are actually conservation equations. Continuity equation হলো গিয়ে conservation of mass, Navier-Stokes equation হলো conservation of momentum, আর energy equation হলো conservation of energy. এই সবগুলো ইকুয়েশনে এক্সপ্রেস করা হচ্ছে পার ইউনিট ভলিউমে, এবং প্রত্যেকটা ইকুয়েশনের একটা কমন হলো গিয়ে যে এগুলোতে 4টা টার্মই আছে, এর বেশি কিছু নাই। 4টা টার্মের একটা হলো গিয়ে আনস্টেডি টার্ম, এরপর একটা হলো কনভেকশন টার্ম, দেন ডিফিউশন টার্ম, দেন জেনারেশন টার্ম। ঠিক আছে, মানে যে কোনো ফ্লুইড ডাইনামিক্স ইকুয়েশনকে আমরা 4টা টার্মের একটাতে করতে পারি, মানে 4টা টার্ম থাকবে: আনস্টেডি, কনভেকশন, ডিফিউশন, জেনারেশন। ওকে, I finish it here. তা তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা এই স্লাইডটা একটু পড়ে নিও। আর পেজ 4 প্লাস রেকর্ডিং গুলো আছে একটু দিও। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমি পেজ 4 থেকে 6 পড়তে বলছিলাম, তোমরা কি পড়ছো? জি স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার পড়ে এসো। হ্যাঁ, নেক্সট ক্লাসে পড়ে তোমাদের যদি কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো I end it here. হ্যাঁ, কেউ চ্যাট বক্স স্টোর নাম্বার না দিয়ে থাকলে একটু প্লিজ একটু দিয়ে দাও। ওকে।